শো করতেছে না। তাহলে তো এখনো ওটা মানে হয় নাই, কমপ্লিট হয় না, যার কারণে সেটা শো করতেছে না। তো ওই জন্যই বললাম আর কি, টাইমলি যদি অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনের টাকাটা দেওয়া হয় তাহলে আমাদের ক্ষেত্রে আরো বেগ পাইতে হয় না। দ্যাট মিনস রেজাল্টটা আমি আপলোড যে করব সেরকম একটা ওয়ে তো থাকতে হবে। তোমাদের এখন আপলোড করার ওয়ে পাওয়া যায় না অনেকেরই, যে কারণ হচ্ছে তাদের রেজিস্ট্রেশন হয় না। সো আমি তো স্টুডেন্ট আইডি শুধু লিখে দিলেই হচ্ছে না, তোমাদের যারা রেজিস্ট্রেশন করছো তাদেরকেই আমি রেজাল্ট দিতে পারবো, এর বাইরে তো আর দিয়ে দেওয়া সম্ভব না, কারণ পোর্টালে তো তার নাম আসেনি। তো যাই হোক, রেজাল্ট যাদের আসে নাই তার রেজিস্ট্রেশন একটু সমস্যা আছে, তাদের সুবিধার জন্য বললাম আর কি, যে আগে যেন প্রথম কাজ হচ্ছে যে রেজিস্ট্রেশনের যেন সমস্যা না হয়, রেজিস্ট্রেশন যেন সবার থাকে, তা না হলে ফাইনালে যে ইনপুট দিব, ইনপুট দেওয়ার কোনো ওয়ে থাকে না। সো সেটা খেয়াল রেখো সবাই। আচ্ছা, আমি ক্লাসে যাচ্ছি। ওকে, আমাদের একটা লেসন বাকি ছিল মিড টার্মের আগে, সেটা আমি শেষ করে তারপর আমি মিড টার্মের পরে যাব, আমি প্রথমেই বলেছিলাম। তো আমাদের লেসন 10টা আমরা শুরু করব। তো লেসন 9 পর্যন্ত আমি মিড টার্মে পড়াইছি, লেসন 10 থেকে শুরু হবে। আর তোমাদের মিড টার্ম যেভাবে অ্যাসাইনমেন্ট আকারে নেওয়া হয়েছে, ফাইনালটাও অ্যাসাইনমেন্ট আকারেই নিতে হবে, কারণ তোমাদের তো সবারই জানা আছে যে ইউনিভার্সিটি খুলবে 24 মে, এরপরে মানে খুলবে ওই দিনই সবাই বলে দেওয়া আছে। সো এর আগে তো আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, যেহেতু ওটা 5th মাস, মানে পঞ্চম মাসে চলে যাচ্ছে। সেটা তো আর আমাদের মানে এই টার্মের মধ্যে নাই, এটা এই টার্মের পরবর্তী টাইম। সো আশা করা যায় যে পরীক্ষা আমাদের এভাবেই নিতে হবে, অ্যাসাইনমেন্ট বেস আর ভাইবা আকারে। সো এটাই কন্টিনিউ থাকবে আগের মতোই। স্যার কালকে একটা নোটিশ দেখলাম স্যার, ইউজিসি থেকে বললো যে সব ধরনের এক্সাম নাকি অফ হ্যাঁ, রাখার যদি জন্য অনুরোধ মানে করা গেছে। যদি সেটা, এখনো তো আমি ওটা শিওর পাইনি, ওটা যদি ইউনিভার্সিটি আমাকে আমাদের মানে দিবে, অবশ্যই তো সেটা একটা অফিসিয়ালি স্টেটমেন্ট দিবে যদি এটা সত্যি হয়ে থাকে। যদি সেটা হয়ে থাকে তাহলে সমস্যা নাই, তাহলে আমরা মিড টার্ম যেমন নিয়েছি, ফাইনাল যদি নিতে হয়, আমি যেটা বলতেছি, আমি যেগুলো এক্সারসাইজ করাবো বা অ্যাসাইনমেন্ট দিব সেগুলো থেকেই তোমাদের ফাইনাল যদি রিটেন নিতে হয়, তাহলে যেটা আমি ওপেন করার পর যেগুলো আমরা কি বলি ইউনিতে নিব, মানে অ্যাসাইনমেন্ট আকারে নিব, সেগুলোই আমি পরীক্ষায় দিব, তোমাদের সেটা আমি বলে দিব। তো ওটা আশা করি সমস্যা হবে না, কিন্তু আমরা অ্যাটলিস্ট যদি ওরকম কোনো নির্দেশনা অফিসিয়ালি না আসে, তাহলে আমরা যেভাবে কন্টিনিউ করতেছি সেভাবেই কন্টিনিউ হবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে, আমি ক্লাসে যাচ্ছি। আমাদের প্রথমে পড়েছি লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রা আমরা শেষ করেছিলাম, আর বলেছি যে মিড টার্মে পরে আমরা দুটো টপিক শেষ করব, বা দুটো আমাদের যে কোর্সে রয়েছে, এটা প্রথমটা ছিল কমপ্লেক্স নাম্বার, আর লাস্টে আমাদের আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এই দুটো আমরা দেখবো এইখানে মিড টার্মের পরে হতে ফাইনাল পর্যন্ত। তো প্রথমে আমরা দেখবো কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স প্লেন, যেটা থেকে ক্লাস শুরু করবো আজকে। কমপ্লেক্স প্লেন, the square root of -1. If we want to calculate the square root of a negative number, it rapidly becomes clear that neither a positive nor a negative number can do it. তো দেখা যাচ্ছে যে আমাদের যদি রুটের ভিতরে যদি আমরা যেমন বলতে পারি √4 = 2, বাট √/-4, এটা কিন্তু যদি ক্যালকুলেটরে করো তাহলে দেখাবে ম্যাথ এরর, কারণ রুটের ভিতরে কখনো নেগেটিভ নাম্বার হতে পারে না। এটা আমাদের প্রথমেই কন্ডিশন বলা আছে রুটের ক্ষেত্রে। সো এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটা দূর করার জন্যই যে নতুন একটা নাম্বার সিস্টেমের তৈরি হয়েছে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সেটা থেকে আমরা বলবো যে যেমন এরকম √/-1 = প্লাস অথবা -1। সো আমরা বুঝতে পারলাম যে রুটের ভিতরে শুধুমাত্র পজিটিভ নাম্বার গুলোকে রুট করা সম্ভব। যদি নেগেটিভ নাম্বার থাকে √/-1 অথবা √/-2 যেটাই থাকুক, সেক্ষেত্রে কিন্তু ওই যে সিম্পল যে রুট করতাম সেভাবে কিন্তু করা সম্ভব না। তো এইটা একটা সমস্যা। এই সমস্যাটা দূর করার জন্য যে নাম্বার সিস্টেমটা ক্রিয়েট হয়েছে, সেটাকে প্রথমে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার। সেখান থেকে কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স প্লেনের উৎপত্তি হয়েছে। তো প্রথমে আমাদের যে জিনিসটা বোঝানো ছিল আমি সেটা বললাম, যে স্কোয়ার রুট অফ -1, এই জিনিসটা আমরা জানি না বা বের করা সম্ভব না। এই সমস্যার সমাধান করার জন্য আমরা একটা নতুন নাম্বার সিস্টেম করব, যে এই যে বলা হয়েছে টু ফাইন্ড √/-1 we introduce a new quantity I defined such that I² = -1. তো এই √/-1 এই সমস্যা দূর করার জন্য আমরা একটা কোয়ান্টিটি নিয়ে আসছি, বা কোয়ান্টিটি ধরে নেওয়া হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটাকে বলা হয় আই।
আই দ্বারা বোঝাচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কেন বলা হয়েছে? এটা একটা কাল্পনিক নাম্বার, কারণ আমরা আসলে স্বাভাবিক নিয়মে এটা বের করতে পারি না। ইভেন ক্যালকুলেটরের মাধ্যমেও সিম্পল নিয়মে বের করা যায় না, কমপ্লেক্স ফর্মে নিলে বের করা সম্ভব। তো এই যে রুট অফ ভিতর মাইনাস থাকলে যে সমস্যার সমাধান করার জন্য নতুন একটা কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করা হচ্ছে, তাকে আই দ্বারা ডিফাইন করা হচ্ছে। আর যেখানে আই এর মান হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু -1, দ্যাট মিনস আই ইজ ইকুয়াল টু √/-1। তো এই আই ইকুয়াল টু √/-1, এই যে নতুন কোয়ান্টিটি নিলাম, এই আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এটুকু ক্লিয়ার আছে কিনা? এইটুকু সম্পর্কে কারো কোশ্চেন থাকলে করতে পারো। না স্যার, কোশ্চেন নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম যে রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে ইমাজিনারি নাম্বারের মাধ্যমে সেটা সমস্যার সমাধান করা সম্ভব এবং আই দ্বারা সেটাকে প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রে তোমরা চাইলে এটাকে জে দ্বারাও প্রকাশ করতে হবে, যে দ্বারাও প্রকাশ করা যায়, যে এখানে বলাই আছে নোট দ্যাট ইঞ্জিনিয়ার্স অফেন ইউজ দ্য নোটেশন জে। আই এর পরিবর্তে যে কেউ ব্যবহার করা যায়, যেমন তোমরা প্রোগ্রামিং করলে বা বিভিন্ন জিনিসে ওখানে যে দ্বারা সেটাকে ডিফাইন করা হয় বিভিন্ন সফটওয়্যারে হয়তো বা। সো এটাকে আই অথবা জে যে কোনোটা দ্বারাই প্রকাশ করা সম্ভব। স্বাভাবিক নিয়মে আই দ্বারা প্রকাশ করা হয়, আর অথবা কম্পিউটারের সিস্টেমে আই জে দ্বারা প্রকাশ করা হতে পারে। তো যাই হোক, এখন আমরা রুটের ভিতরে যেটাই থাকুক সেটাকে আমরা বের করতে পারি। যেমন √/-25, জেনারেলি √/25 ইজ ইকুয়াল টু 5 আমরা জানি, কিন্তু √/-25 কে দুটা ভাগে ভাগ করা যায়। একটা লেখা যায় √/-1 ইন্টু √/25। তো √/25 মানে হচ্ছে 5, আর √/-1 ইজ ইকুয়াল টু আই, তো 5i, এভাবে করে আমরা লিখতে পারি। এবং এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আই স্কোয়ারের মান সবসময় -1। এটা আমরা ম্যাথে ইউজ করব। আই জানি √/-1, বাট আই স্কোয়ার সাধারণত বিভিন্ন ম্যাথে করতে গেলে যে কমপ্লেক্সে করব সেখানে কিন্তু আই স্কোয়ার জিনিসটা লাগবে। আই স্কোয়ার মানে হচ্ছে -1। তো এক্সাম্পলে 1 এখানে দেখানো হয়েছে যে কিভাবে আই কে নিয়ে আসা হইলো বা কিভাবে আমরা আই স্বাভাবিক নিয়ম থেকে আই তে কনভার্ট হতে পারবো, সেখানে এবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। আশা করি এটা বোঝানোর মতো তেমন কিছু নাই। আমরা রিয়েল 3টা নাম্বার সিস্টেম আছে, এই 3টা নাম্বার সিস্টেম সম্পর্কে একটু জানি। রিয়েল, ইমাজিনারি এন্ড কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বার সম্পর্কে আমরা সবাই জানি, ইমাজিনারি এন্ড কমপ্লেক্স নাম্বার এই দুটা জিনিসকে আমরা ইন্ট্রোডিউস করতেছি আজকে। তো রিয়েল নাম্বারস আর দ্য ইউজফুল পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারস। তো আমরা জানি, সরি ইউজফুল না, ইউজুয়াল। রিয়েল নাম্বারস আর ইউজুয়াল পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারস। তো আমরা রিয়েল নাম্বার আর বলতে এমন জিনিস বোঝাই, যেমন পজিটিভ এবং নেগেটিভ যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি রিয়েল নাম্বার। যেমন 1, 2 অথবা -1, -2 এগুলোকে বলা হচ্ছে আমরা রিয়েল নাম্বার। বাট if we multiply a real number by I, we call the result an imaginary number. তো যদি আমাদের কোনো রিয়েল নাম্বারকে আই দ্বারা গুণ করা হয় তাহলে যে নাম্বারটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। যেটা বললাম যে আই সম্মিলিত পদ, আই সম্মিলিত নাম্বার, সেটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার। আমি কিন্তু আবার বলতেছি, তোমাদের যদি ভাইবা হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলো করা হবে যে রিয়েল নাম্বার কাকে বলে, ইমাজিনারি নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বার কাকে বলে, এই প্রশ্নগুলো হতে পারে। তো আই দ্বারা যদি কোনো রিয়েল নাম্বারকে গুণ করা হয় তাহলে যে রেজাল্টের নাম্বারটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার। যেমন i, 3i, -i/2, যেটা নেই এভাবে সবকিছুতেই শুধু আই দেখতে হবে আই আছে কিনা। আই যদি থাকে সেটাকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার। সো আমরা দুটো নাম্বার এখন পেয়ে গেছি, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এবং রিয়েল এন্ড ইমাজিনারি নাম্বার এটা এই দুইটাকে কম্বাইন করে যে নতুন নাম্বারটা পাওয়া যাবে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। যেখানে লেখা আছে if we add or subtract অথবা যোগ অথবা বিয়োগ করি a real number and an imaginary number, the result is a complex number. তো রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার এই দুটো যদি যোগ অথবা বিয়োগ করা হয় তাহলে যে রেজাল্টেন্ট মানে যোগফলের মাধ্যমে যে নতুন নাম্বারটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার, যেটাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। এই জেড দ্বারা কমপ্লেক্স নাম্বার বোঝানো হয়। we write a complex number z is equal to a plus ib. তাহলে এখানে a হচ্ছে রিয়েল নাম্বার, ib হচ্ছে ইমাজিনারি নাম্বার, where a and b are real numbers. তো a আর b রিয়েল নাম্বার, বাট ib থাকলে সেটাকে বলতেছি আমরা ইমাজিনারি নাম্বার। তো বলেছি যে রিয়েল নাম্বারকে i দ্বারা গুণ করলে ইমাজিনারি নাম্বার পাওয়া যায়।
তো এখানে আমরা তাহলে কমপ্লেক্স নাম্বারটা পাইলাম, রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারের যোগফল হচ্ছে কমপ্লেক্স নাম্বার, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এভাবে এ প্লাস আই বি বা এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, যেমন 2+3i বা 4+5i, 4-5i, এই নাম্বারগুলো সবগুলোই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। So a complex number can be represented by an expression of the form a plus bi, where a and b are real numbers and I is the symbol with the property that I square equal to -1. তো কমপ্লেক্স নাম্বারকে এইভাবেও সংজ্ঞায়িত করা যায়। আরেকটা জিনিস হচ্ছে এখানে the complex number a plus bi অথবা ib can also be represented by the ordered pair a, b। তো আমরা যে কমপ্লেক্স নাম্বার লিখতেছি সেটাকে অর্ডার পেয়ার দ্বারা বোঝাচ্ছে মানে নাম্বার, বা আমাদের একটা অর্ডার পেয়ার বোঝাচ্ছে একটা পয়েন্ট লিখলে আমরা পয়েন্ট যেভাবে লিখি 1, 2, একটা পয়েন্ট, দুটো এক্সিস থাকে, রিয়েল এক্সিস এখানে, ওখানে যেমন আমাদের থাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো প্রথমটা এখানে রিয়েল এক্সিস আর পরেরটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। এ দ্বারা বোঝাচ্ছে কি রিয়েল পার্ট, বি দ্বারা বোঝাচ্ছে ইমাজিনারি পার্ট। তো এই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে যদি একটা পয়েন্টের আকারেও প্রকাশ করা যায় সেটা বলা হয়েছে, যেখানে এ কমা বি আকারে প্রকাশ করা যায়। অর্ডার পেয়ারের আরেকটা নাম হচ্ছে পয়েন্ট ফর্ম, যেটা প্লটেড অ্যাজ এ পয়েন্ট ইন এ প্লেন কল্ড দ্য আর্গন প্লেন। যেখানে আর্গন প্লেনটা আঁকা হয়েছে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারের যোগফল, এবং এই যে রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার আছে এইটাকে আমরা চাইলে পয়েন্ট আকারেও লিখতে পারি। পয়েন্ট আকারে লেখার আরেকটা নাম হচ্ছে অর্ডার পেয়ার, এ কমা বি আকারে লেখা যায়। এবং সেটা কিভাবে ছবিতে দেখাবো, সেই ছবিটা হচ্ছে এই যে আমরা ছবিটা আঁকছি, এইবার যেটা আমরা প্লেনটা নিয়েছি, এটা আমাদের দুইটা এক্সিস আছে, এই একটা এক্সিস আর এই একটা এক্সিস। সাধারণত আমরা এটাকে কি বলি, এক্স এক্সিস, আর এটাকে বলি ওয়াই এক্সিস। এখানে এক্স এক্সিস এর জায়গায় আমরা বলছি আর ই দ্বারা বোঝাচ্ছে রিয়েল এক্সিস, এটা আই এম দ্বারা বোঝাচ্ছে ইমাজিনারি এক্সিস। তার মানে রিয়েল এক্সিস মানে হচ্ছে প্রথম কোঅর্ডিনেট যেটা ছিল সেইটা, আর দ্বিতীয় কোঅর্ডিনেটের পয়েন্ট যেটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি এক্সিস এর মান। তো আমাদের এই যে ডায়াগর, এই যে প্লেনটা আছে, এখান থেকে আমরা বুঝতে পারবো একটা কমপ্লেক্স নাম্বারের পজিশন কোন অবস্থানে আছে সেটা। তো খেয়াল করে দেখো, এখানে বেশ কিছু কমপ্লেক্স নাম্বার লেখা হয়েছে, যেমন 2+3i, -4+2i, -2i, -3 চারটা পয়েন্ট দেওয়া হয়েছে, এবং চারটা পয়েন্টের চারটা ঘরে অবস্থান হয়েছে। এখানে যেহেতু একটা প্লেন আঁকছি, এখানে চারটা আমাদের কি হয়েছে, ঘর হয়েছে, কোয়াড্রেন্ট হয়েছে। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তো 2+3i, এখানে আমরা একটা জিনিস হয় এই নাম্বারটা দ্বারা বোঝাচ্ছে এমন একটা জিনিস যেখানে রিয়েল পার্টও কি পজিটিভ, ইমাজিনারি পার্টটাও কি পজিটিভ। যদি রিয়েল পার্ট পজিটিভ আর ইমাজিনারি পার্ট দুটোই পজিটিভ হয়, তাহলে সেই নাম্বারের পজিশন হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। আমি আবারও বলতেছি, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট বোথ যদি পজিটিভ হয়, তাহলে তার অবস্থান হবে প্রথম কোয়াড্রেন্টে। কারণ কি, যেমন +2 কোন দিকে হবে, ডান দিকে। যদি প্লাস সংখ্যা থাকে তাহলে তার পজিশন কি হয়, আস্তে আস্তে ডান দিকে যায়, আর যদি মাইনাস থাকে সেটা কি হয়, বাম দিকে যায়। একটাই জিনিস, ডান দিক এবং উপরের দিক, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য পজিটিভ জিনিসের জন্য। বাম দিক এবং নিচের দিক এটা হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বারের জন্য। এই জিনিসটা আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে, এটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। সো 2+3i, এটা একটা কি রিয়েল পার্ট, এখানে রিয়েল এর পার্টের মান হচ্ছে 2 আর ইমাজিনারি পার্টের মান হচ্ছে 3। 2 আর 3, 2,3 যদি লেখা হয় তাহলে বোঝাচ্ছে রিয়েল পার্টও পজিটিভ, ইমাজিনারি পার্টও পজিটিভ, তাহলে তার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। এগুলো কিন্তু ভাই জিজ্ঞেস করা হবে যে মানে কখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা কমপ্লেক্স নাম্বারকে লিখবো, তখন বলতে হবে কি এটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি পজিটিভ হয় তার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। অথবা একটা সংখ্যা বলে দেওয়া হলো, যেমন -5, -3i, এর অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে। এখানে আরো কোয়াড্রেন্ট আছে, আমি দেখাচ্ছি। -4+2i, তার মানে রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট যদি পজিটিভ হয় তাহলে তার অবস্থান হবে এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে। রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্টও নেগেটিভ, তার অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্টে। রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, তার অবস্থান হবে ফোর্থ কোয়াড্রেন্টে। তো এইভাবে করে চারটা কোয়াড্রেন্টে
4টা পজিশনে আমরা রিয়েল কমপ্লেক্স নাম্বারকে সাজিয়ে লিখতে পারি, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে। এবং ম্যাথ করার সময় কিন্তু এই সিস্টেমটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ কোন কোয়াড্রেন্টে অবস্থান হবে সেই অনুসারে কিন্তু আমরা তাকে সেইভাবে ম্যাথটা কমপ্লিট করব। তো আমি বলতেছি যে এই ডায়াগ্রাম দেখালাম, এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের পজিশন আমরা সহজে বের করে নিতে পারবো। রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট; রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট; রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে; রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের সামনে ম্যাথ করার জন্য। তো এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? রিয়েল নাম এই পর্যন্ত। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমাদের তো রেজিস্ট্রেশন হয়েছে, সাদিক ইকবাল স্যারের একটা ইমেল আসছিল যে আমরা অ্যাপ্রুভ হয়েছি, কিন্তু আমাদের রেজাল্ট আসলো না কেন স্যার? তো এই কথাটা তো আমি প্রথমেই বলেছি রে, তোমাদের যে পোর্টালে তো আমার কাছে যে যারা রেজিস্টার্ড হয়েছে আমি তাদের রেজাল্টটাই শুধু দিয়েছি। বাকি আমি রেজিস্ট্রেশন যাদের কমপ্লিট হয়েছে বাট এখনো পোর্টালে আপলোড হয় নাই তাদেরটা তো আর আমি দিতে পারি নাই, কারণ আমি তো তাদের নাম আর আইডি দেখতে পারতেছি না, তাই না? আমি শুধু রেজাল্ট তাদেরটাই দিয়েছি যারা এখন পর্যন্ত অনলাইনে পোর্টালে যাদেরটা রেজিস্ট্রেশন হচ্ছে তাদেরটা দিয়েছি। এমন না যে এদের রেজাল্ট যাদের দিনে তাদের রেজাল্ট হবে না বা হয় নাই, আমি তাদের রেজাল্টটা করে রাখছি। বাট যখন এটা অফিসিয়ালি পাবো বা ফাইনাল, আমি একটা কথা বলেছি যে ফাইনাল পরীক্ষার আগে অ্যাটলিস্ট তোমরা সবাই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো। টাকা পেমেন্ট করতে অনেকের সময় দেখা যায় যে লেট হয়, কিন্তু রেজিস্ট্রেশন যদি কারো না হয় তাহলে কিন্তু তার রেজাল্ট নিতে যেমন স্যারদেরও ভুগতে হয়, ওই স্টুডেন্টদেরও তখন ভুক্তভোগী হতে হয়। কিন্তু এরকম সমস্যা কিন্তু গত 1 বছরে অনেকগুলো হয়েছে, ঠিক আছে? সো আমি সবাইকে এটা আমি বলেছি যে অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনের যে টাকাটা আছে এটা টার্ম শুরু হওয়ার শুরুতে বা মিড টার্মের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করো সবাই, কারণ না হলে স্যার আমরা তো রেজিস্ট্রেশন দিছি এন্ড সাদিক ইকবাল স্যারের একটা অ্যাপ্লিকেশনও আসছে। আচ্ছা দিয়েছো, যে আমরা অ্যাপ্রুভ তাহলে হইছি কি তোমাদের সাবজেক্ট শো করতেছে? তাই আমাদের সবকিছু শো করতেছে আর অলরেডি রেজিস্টার্ড কমপ্লিট অফিশিয়ালি। আচ্ছা হয়তো বা মানে আমি যখন রেজাল্ট করেছি তখন হয় না, এখন লাস্টের দিকে তোমরা করেছো রেজিস্ট্রেশন নাকি? স্যার আমরা ফার্স্টের দিকে করছি, করেই হচ্ছে ক্লাসে ঢুকছি। আচ্ছা, তো আমি তো যাদের পেয়েছি তাদেরটাই দিয়েছি এখন। ওকে, আমি তারপরেও তোমাদের এখন সামনে বসে চেক করি, এর ওখানে দেখি কাদেরটা তোমরা মানে হইতে পারে তো অনেকের সমস্যা। তোমরা বইলো, আমি যেটা স্ক্রিনে যাদেরটা দেখতে পাচ্ছ এদেরই শুধু রেজিস্ট্রেশন হয়েছে এখানে। মানে তোমরা গ্রুপ এতে যারা আছো তাদেরটা আমি দেখালাম এখানে, মানে এর মধ্যে কারো আছে কিনা দেখো তো, দেখা যাচ্ছে? স্যার একটু জুম করেন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, বাট এখানে তো শো করতেছে না। তাহলে আমার ক্ষেত্রে যাদের পেয়েছি আমি তাদেরটাই মানে জাস্ট দিয়েছি। তোমাদের রেজাল্ট আমি কিন্তু এখনো দিই নাই কারোটা, ঠিক আছে? রেজাল্ট সবারটাই দিব। তা আমি জাস্ট বলেছি যে এখানে যাদেরটা দেখা যাচ্ছে তারা রেজিস্ট্রেশন কিন্তু করছে, আমাকে অফিসিয়ালি এদের নামই দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এখানে যদি কারো এই কয়টা আইডির মধ্যে আমি চেষ্টা করছি এদের রেজাল্ট দেওয়ার, বাকিদের রেজাল্ট তো আমি করে রাখছি, সমস্যা নাই। বাট আমি তোমাদের জাস্ট বুঝানোর জন্য বললাম যে যারা রেজিস্ট্রেশনের টাকাটা দেওয়া নাই তাদের কিন্তু এখানে রেজিস্টার দেখাচ্ছে না, ঠিক আছে? স্যার আমাদেরটা মনে হয় 54 ব্যাচে যে হতে পারে আর কি। 54? হ্যাঁ না এখানে তো 50 আমাদের পোর্টালে কিন্তু এখনো 54ই আছে। এখানে তো 55 এর স্টুডেন্টও আছে, তো তোমরা 54 এর স্টুডেন্টে বলতেছো তাই তো? হ্যাঁ স্যার আমাদের পোর্টালে স্টিল নাও 54ই আছে। তাহলে 54 হলে স্প্রিং
এটা কি তোমাদের 54? নো, এটা তো না। ওকে, এখানে দেখা যাচ্ছে না, আমি হয়তো বা, যাই হোক 54 যদি কারো থাকে সেটা পরবর্তীতে পোর্টালে আমি এখনো পাই নাই। তোমরা একটু খেয়াল করে রাখো, স্যারদের কাছে জিজ্ঞেস করো, আমি পোর্টালে কিন্তু পাইনি, তোমাদের দেখালাম, তোমাদের আইডি কিন্তু এখানে নাই। ঠিক আছে, ফাইনাল পরীক্ষার সময় আগে এটা কম ঠিক করে নিও। আমি রেজাল্ট তো ফাইনাল পরীক্ষার সময় দিব, তখনকার ভিতর সবারটা থাকলেই হয়, এটুকু আমি বললাম আর কি। ওকে স্যার। ওকে, আমরা এখন যেটা পড়তেছিলাম রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের কথা বললাম। তো স্যার এখানে আমরা একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার উপরের এক্সাম্পলে আমরা দেখলাম a প্লাস b এটা কমপ্লেক্স নাম্বার। তো স্যার আমি যদি a যে রিয়েল পার্টটা আছে সেখানে যদি আমি a ইকুয়াল টু 0 প্লাস bi ধরি, তো হচ্ছে তখন এটা ইকুয়াল টু আমি লিখতে পারি শুধু bi। তো স্যার তো আমি bi কে ইমাজিনারি নাম্বার বলতেছি, আর 0 প্লাস bi এটা ইকুয়াল টু আমি হচ্ছে শুধু bi লিখতে পারি। তো স্যার 0 প্লাস bi কে তাহলে আমি ইমাজিনারি নাম্বার বলতে পারবো কোনটা? 0 প্লাস bi। হ্যাঁ হ্যাঁ, পারবা না কেন? এখানে 0 প্লাস bi মানে হচ্ছে a প্লাস a এর মান হচ্ছে 0 আর b এর মান হচ্ছে 2, বা যেটা একটা নাও, যে কোনো কিছু একটা নিতে পারো। হবে এটা i থাকলেই সেটাকে আমরা যে কোনো নাম্বারকে কমপ্লেক্স নাম্বারে নিতে পারি। যেমন মনে করো 5 একটা নাম্বার, এটা কি নাম্বার? এটা রিয়েল নাম্বার না ইমাজিনারি নাম্বার? এটা কিন্তু দুইটা নাম্বারই, রিয়েল নাম্বার প্লাস ইমাজিনারি নাম্বারও। কারণ 5 প্লাস 0 ইন্টু i এটাও লিখতে পারি। তো আমার নাম্বার যে সিস্টেম আছে সেই নাম্বার সিস্টেমের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, এটা জাস্ট একটা ইনক্লুশন নাম্বার সিস্টেমে, বুঝতে পেরেছো? জাস্ট স্বাভাবিক যেটা আছে সেই পজিশনে আমার কোনো সমস্যা হচ্ছে না, সেই পজিশনে আমি যে কোনো ভাবে শিফট করতে পারি। ঠিক আছে, যদি আমার সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করার জন্য এই সেটের উদ্ভব। ওকে স্যার। তাহলে আমরা এরপরে দেখি অ্যাডিং এন্ড সাবট্রাক্টিং কমপ্লেক্স নাম্বার। তো এখানে যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সেটা একটু জাস্ট সিম্পলি লেখা হয়েছে। তো যেহেতু যোগ করতে হলে অবশ্যই দুইটা নাম্বার হতে হবে, z1 ইজ ইকুয়াল টু যদি a প্লাস ib হয় এবং z2 ইজ ইকুয়াল টু c প্লাস id হয়। এখানে z1 মানে এই i1 কিন্তু সাফিক্স আকারে ছিল, আমার এখানে বড় লেখা হয়ে গেছে, সমস্যা নাই, যেটা একটা থাকুক। এই দুটো নাম্বার যদি যোগ করতে হয় তাহলে যে নিয়মটা হচ্ছে রিয়েল পার্ট একসাথে যোগ হবে, আর আই কমন নিয়ে ইমাজিনারি পার্ট একসাথে যোগ হবে। তো এটাই লেখা হয়েছে a প্লাস c প্লাস i ইন্টু b প্লাস d। যোগের যেমন নিয়ম বিয়োগেরও ওই একই নিয়ম। তো এটা দেখে নিবে, এখানে কম কিছু নাই। যোগ বিয়োগ দেখাইছে, এটা আমি আর দেখাইলাম না কারণ এটা তোমরা পারবে। তো এটা ছিল আমাদের প্রথম লেসন, যে কিভাবে কমপ্লেক্স নাম্বারটা আসলো, রুটের ভিতর -1 এর যে সমস্যার সমাধান হইলো, তারপর রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার, তারপরে যোগ বিয়োগ কিভাবে করতে হয়, এটুকু পর্যন্ত আমাদের লেসন 10 এ ছিল। সো এই প্রথম লেসনে কারো সমস্যা আছে কিনা? ওকে, আমি সেকেন্ড লেসনে যাব। আমাদের উইক 7 লেসন 13, এটা থেকে আমাদের মিড টার্ম থেকে পরে শুরু হওয়ার কথা ছিল। জাস্ট আমাদের কমপ্লেক্স নাম্বারটা ওখানে শুরু করি নাই, কারণ একটা অধ্যায় ওখানে শুরু করে পরবর্তীতে গ্যাপ থেকে আবার শুরু করতে ছিল, ওটা আবার রিক্যাপ করে আসারই দরকার ছিল। তো যার কারণে আমরা এখান থেকেই আজকে শুরু করতেছি কমপ্লেক্স প্ল্যানের সেকেন্ড পার্ট এটা। তো আমরা যোগ বিয়োগ দেখেছি, এবার গুণ কিভাবে করতে হবে সেটা এখান থেকে শুরু করবো। মাল্টিপ্লাইং কমপ্লেক্স নাম্বারস। তো মাল্টিপ্লাই করার নিয়ম হচ্ছে a প্লাস ib ইন্টু c প্লাস id। এটা গুণ করলে স্বাভাবিক দুটা গুণ করলে 4টা আসবে, এই 4টা গুণ করা হবে। এখানে জায়গা লাস্টের ক্ষেত্রে একটু পরিবর্তন আসবে, যেমন এখানে ib ইন্টু id যখন গুণ করা হবে তখন আমরা পাবো কি i স্কয়ার bd। তো i স্কয়ার আমি বলেছিলাম যখনই i স্কয়ার আসবে সেখানে আমি -1 বসিয়ে দিব। তো যেহেতু এখানে i স্কয়ার হয়েছে তাহলে এইখানে এই -1টা বসিয়ে দিয়েছে, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাস bd হয়ে গেছে। এবার রিয়েল অংশ একসাথে লিখবো, ac
মাইনাস বিডি প্লাস আই কমন নিয়ে এডি প্লাস বিসি। এভাবে করে আমরা মাল্টিপ্লাই করতে পারি। তো মাল্টিপ্লাই করার ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখতে হবে যে যখন আমাদের আই স্কয়ার চলে আসবে সেই পজিশনটাতে আমরা -1টা বসিয়ে দিব। এটা জানি কখনো মিস চলে না যায় যে আই স্কয়ার আসছে সেটাকে আমরা কমপ্লেক্সের ফর্মে যেমন আই এর সাথে রেখে দেব তা না। আই স্কয়ার মানেই হচ্ছে -1, এটা আমাদের ইমপ্লাই করতে হবে কারণ আমরা এই সমস্যা সমাধান করার জন্যই তো এই সিস্টেমটাকে নিয়ে আসছিলাম। যখন সমাধান করা যাচ্ছে তখন কিন্তু আমরা সমাধান করে দিব, এটাই হচ্ছে মেইন কথা। এখানে মাল্টিপ্লাই করে দেখানো হয়েছে, তোমরা এখানে এটা দেখে নিবে। এই যে যেমন লাস্টেরটা 3i * 2i, দ্যাট মিন্স 6i², এখানে -6 হয়ে গেছে। তো এরপরে করলে এখানে কি -39 আসছে, কাটাকাটি গেছে। তাহলে এই -39 কে আমরা বলতে পারি কি ইমাজিনারি নাম্বারও বলতে পারি, আবার এটাকে কমপ্লেক্স নাম্বারও বলতে পারি, কারণ 0 + 39 লিখতে পারি। তো একটা কমপ্লেক্স নাম্বার কিন্তু একটা ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার কে কমপ্লেক্স নাম্বার আকারে লেখা যায়, বাট এই কমপ্লেক্স নাম্বার মানেই যে শুধু ইমাজিনারি নাম্বার তা না কিন্তু, ঠিক আছে? সকল ইমাজিনারি নাম্বার কিন্তু আমরা সেটাকে বলতে পারি কমপ্লেক্স নাম্বার, কিন্তু সকল কমপ্লেক্স নাম্বার কিন্তু ইমাজিনারি, শুধু ইমাজিনারি নাম্বার না, এই কথা। তো এখানে মাল্টিপ্লাই আরো বেশ কিছু দেওয়া আছে, এখানে এটা দেখানোর কিছু নাই, তোমরা জাস্ট দেখে নিবে। তোমাদের জাস্ট সিম্পল জিনিস আমি বুঝিয়ে দিলাম, বাকিটা তোমরা একটু এখানে দেখে নিবে। এরপর হচ্ছে কমপ্লেক্স কনজুগেশন। কমপ্লেক্স কনজুগেশনটা কোথা থেকে আসছে এটা আমাদের একটু জানতে হবে, কারণ এই জিনিসটা নতুন আছে। For any complex number z is equal to a plus ib, we define the complex conjugate to be z star দ্বারা লেখা হয়েছে অথবা z বার দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত কনজুগেটের নাম হচ্ছে z বার। z বার is equal to a minus ib। তো এখানে কনজুগেট মানে হচ্ছে এমন একটা জিনিস, এর যে কমপ্লেক্স ফর্ম আছে a plus ib, এই যে ib এর আগে যে চিহ্নটা আছে, মানে i এর আগে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তিত হয়ে যাবে। যেমন এখানে প্লাস আছে, কনজুগেটের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। যদি এখানে মাইনাস থাকতো আই এর আগে তাহলে সেটা কনজুগেটের জন্য প্লাস হয়ে যেত। তো এটা হচ্ছে মেইন কথা। কনজুগেশন মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যে আমাদের ইমাজিনারি নাম্বার আই আছে, আই এর আগে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তিত হয়ে যাবে, সেটা বিপরীত হয়ে যাবে। ভাইবার সময় যদি জিজ্ঞেস করা হয় কমপ্লেক্স কনজুগেশন কি, তাহলে বলতে হবে কিন্তু কমপ্লেক্স নাম্বারের যে আই আছে, আই এর আগে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তিত হয়ে যাবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এটাই কিন্তু কমপ্লেক্স কনজুগেশন। কিন্তু রিয়েল পার্টের আগে যে চিহ্নটা আছে সেটা কিন্তু পরিবর্তন হবে না। যেমন এর আগে চিহ্ন এখানে প্লাস আছে, যদি এরকম থাকতো -2 -3i, তো এখানে রিয়েল পার্টের আগেও মাইনাস আছে, ইমাজিনারি পার্টের আগেও মাইনাস আছে, কিন্তু কনজুগেশন করার সময় কিন্তু শুধুমাত্র যে -3i বলেছি লাস্টেরটা, ওইখানে যে পরিবর্তন হয়ে +3i হয়ে যাবে। আগে যে -2 বলছি সেটার কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেশন। তো কমপ্লেক্স কনজুগেটের এখানে एग्जांपल দেওয়া আছে। যদি z = 3 + 2i, ফাইন্ড z + z বার বা z স্টার যেটাই বলো। তো প্রথমে z স্টার নির্ণয় করতে হবে। এই যে z স্টার মানে দেখো 3 + 2i ছিল, এটা 3 - 2i হয়ে গেছে। এবার যোগ করে যেটা আসবে সেটা অ্যানসার হবে। তো এখানে আরো एग्जांपल দেওয়া আছে, এগুলো জাস্ট সিম্পল एग्जांपल, তোমরা একটু দেখে নিবে। এই যে z = -1 + 3i, ফাইন্ড z * z স্টার। তো দুটো গুণ করতে হবে। প্রথমে -1 + 3i এর কনজুগেট করলে কি আসবে, -1 - 3i। এরপর স্বাভাবিক গুণ করতে হবে। গুণ করতে গেলে যে লাস্টের পজিশনে যে i² হয়ে গেছে, এই যে -9i², এখানে এটা স্কয়ার হবে, সাফিক্স এটা দিতে স্যার ওখানে -1টা স্যার প্লাস হবে না? প্লাস হয়ে যাবে না কেন? কোনটা? শুধু 3i টা কেন মাইনাস? জি তো আমি এতক্ষণ তো তোমাদের ওইটাই বললাম যে কমপ্লেক্স কনজুগেশনের সময় রিয়েল পার্টের আগের যে সাইন আছে সেটা পরিবর্তন হবে না, মানে যার সাথে i থাকবে সেটা এটার আগে পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র i এর আগে সাইনটা পরিবর্তন হবে। -1 থাকুক বা মাইনাস যা থাকুক রিয়েল পার্টে, সেটা আমার দেখার দরকার নেই। তো এখানে -9i² আছে, তো সেখান থেকে এখানে +9 হয়ে গেছে, কারণ i² = -1। তো -9 * -1 দ্যাট মিন্স +9 পরিবর্তন হয়ে গেছে। তারপর যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটা আমাদের অ্যানসার হবে। তো গুণফলের ক্ষেত্রে, কনজুগেশনের ক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা বললাম, যে গুণের ক্ষেত্রে i² থাকলে সেটাকে -1 বসাতে হবে, আর কনজুগেশনের সময় শুধুমাত্র i এর আগে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তিত হবে। এরপরে ডিভাইডিং মানে ভাগ করার ক্ষেত্রে, আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে। The trick for dividing to complex number is to multiply top and bottom by the complex conjugate of the denominator. Denominator মানে হচ্ছে হর।
হরে যেটা থাকবে, যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে, সেটার যে কনজুগেশন আছে, কনজুগেশন মানে কি শিখিয়েছি, সেই কনজুগেশন দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। যেমন Z1 বাই Z2 আছে, দুইটা কমপ্লেক্স নাম্বার, এখানে হর আছে কি Z2, এই Z2 কনজুগেট কি হবে Z2 বার বা Z2 স্টার, তো এই Z2 স্টার দ্বারা উপর নিচে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে কি Z1 Z2 বার, নিচে হবে Z2 Z2 বার। তো দেখা যাচ্ছে কি দুইটা কমপ্লেক্স নাম্বারকে এই ট্রিক্সটা অবলম্বন করলে নিচের অংশে আমাদের কি হয়ে যায়, নিচের অংশে আমাদের আই থাকে না, তার মানে শুধুমাত্র উপরে আই থাকে, তো তখন কিন্তু উপরের দুইটা কমপ্লেক্স নাম্বারকে গুণ করলেই হয়ে যাচ্ছে, নিচের কমপ্লেক্স নাম্বারটা উঠে যাচ্ছে অটোমেটিক। এই যে এখানে বলা হয়েছে দ্য ডিনোমিনেটর Z1 ইনটু, সরি এখানে ডিনোমিনেটর হবে Z2, এখানে Z1 না, Z2 Z2 বার, দ্যাট মিন্স নিচেরটাই হর, ডিনোমিনেটর মানে হচ্ছে হর, Z2 Z2 বার যদি গুণ করা হয় ইজ নাও এ রিয়েল নাম্বার, তার মানে নিচের হরের যে অংশটা আছে সেটাকে আমাদের রিয়েল বানায় নিতে হবে, উপরের লবের যে গুণটা আছে Z1 ইনটু Z2 বার, ওটা তো আমরা গুণ করতে পারবো। ওকে, আমরা একটা ম্যাথ দেখি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটাই খেয়াল করো, সেকেন্ডটা 2 + 3i ডিভাইডেড বাই 1 + 2i, এখানে ডিনোমিনেটর হচ্ছে 1 + 2i, তাহলে এর কনজুগেট হবে 1 - 2i, এই যে 1 - 2i দ্বারা গুণ করা হচ্ছে হর এবং লবকে, তো গুণ করলে নিচে কি হয়ে যাবে, দেখো a + b * a - b এর সূত্র হয়ে গেছে, a স্কয়ার দ্যাট মিন্স 1 স্কয়ার, আর 2i - 2i এর হোল স্কয়ার দ্যাট মিন্স 4i স্কয়ার, তো 4i স্কয়ার মানে হচ্ছে -4 হয়ে যাবে, কারণ i স্কয়ার ইকুয়াল টু -1, আর সূত্রের যে মাইনাস ছিল এই দুইটা মাইনাস মাইনাসে মিলে প্লাস হয়ে গেছে, 1 + 4 দ্যাট মিন্স 5, তাহলে 1/5 বাইরে চলে গেল। এবার উপরে যেটা আছে 2 + 3i 1 - 2i, এটা সিম্পল মাল্টিপ্লিকেশনের যে নিয়মটা আছে সেটা অ্যাপ্লাই করে লিখে দিব, তাহলে হয়ে গেল। তো ট্রিক্সটা বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখানে আরো কিছু দেওয়া আছে ডিভাইডিং এর, এখানে দেখে নিবে, আরো एग्जांपल দেওয়া আছে, এটা আমি দেখালাম না। তো আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি, যোগ বিয়োগ গুণ ভাগ কনজুগেট সবগুলো দেখেছি, বেসিক কিন্তু এই পর্যন্ত গেল, বেসিকের কাজ কিন্তু শেষ হয়ে গেছে আমাদের। এবার আমরা একটু অ্যাপ্লাইডে যাব, পরের লেসনে যাচ্ছি, এটা সেকেন্ড, আজকের ক্লাসের সেকেন্ড লেসন গেল, আজকের লেসন আরেকটা আসবে, কারণ যেহেতু ওটা প্রথমটা তো আমাদের বাকি ছিল সেই জন্য গেছে। তো যাই হোক, নেক্সট লেসনে যাচ্ছি আমি। এবার আমাদের লেসন 14 যেটা উইক 7 লেসন 14 কমপ্লেক্স প্লেন 3 নাম্বার, যেটা নাম্বার 3 আছে। তো আমরা এতক্ষণে আমরা একটা জিনিস জানতে হবে যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এন্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম, বিভিন্ন রকম কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু আছে। তোমরা সাধারণ নিয়মে আমরা 2 ডাইমেনশনালের ক্ষেত্রে ব্যবহার করি কি এক্স আর ওয়াই কে ব্যবহার করি, 3 ডাইমেনশনালের ক্ষেত্রে ব্যবহার করি এক্স ওয়াই জেড। তো এই এক্স ওয়াই জেড এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম? এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম। এক্স ওয়াই জেড বা যেটা আমরা বলি সাধারণ নিয়মে সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আর এখন যে কোঅর্ডিনেট সিস্টেমটা সম্পর্কে বলতেছি এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেটের মেইন কথাটা হচ্ছে এখানে একটা কোণ থাকবে। পোলার নামটা তো সবাই শুনছো। পোলার স্বাভাবিকভাবে আমরা পোলার আইসক্রিম দেখি, কোন আইসক্রিম যেটাকে বলা হয় একটা চোঙের মতো থাকে, চোঙের মধ্যে কি হয় একটা কোণের উৎপত্তি হয় না, ওইটাই বলা হচ্ছে পোলার। এখানে থিটা দ্বারা প্রকাশ করা হয় ওটাকে। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সাধারণত আমরা এক্স ওয়াই যে এক্স ওয়াই ব্যবহার করি, একটা আমরা 2 ডাইমেনশনাল দেখতেছি যেহেতু এক্স ওয়াই ব্যবহার করি, অথবা এখানে আমরা এ বি দ্বারা লিখিয়েছি, যেমন z = a + bi, ওইটাকে আমাদের এখানে কোঅর্ডিনেট সিস্টেম x = a আর y = b এটা ব্যবহার করছি। তো আমরা বলি we know that any complex number z = a + bi can be considered as a point a, b, অলরেডি দেখিয়েছি কিভাবে হইছে, and that any such point can be represented by the polar coordinates r, theta। তো আমরা প্রথম কার্টেসিয়ান কোঅর্ডিনেটে x আর y ব্যবহার করছি, এখানে পোলার কোঅর্ডিনেটে দুটো জিনিস ব্যবহার করব, একটা হচ্ছে r আর একটা ব্যবহার করব থিটা, where r is greater than equal 0, r এর মান অলওয়েজ পজিটিভ আসবে, আর থিটা হচ্ছে তো অ্যাঙ্গেল বা কোণ। কোণের মানটা কিভাবে আসবে সেটা আমরা নিচে দেখাচ্ছি। ইনফ্যাক্ট a = r cos theta, b = r sin theta, এটা মনে রাখতে হবে যে a মানে হচ্ছে r cos theta, b মানে হচ্ছে r sin theta। যদি বলা হয় যে রিলেশন বিটুইন পোলার এন্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ফর কমপ্লেক্স নাম্বার, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এই জিনিসগুলো লাগবে। a = r cos theta কিভাবে আসছে, b = r sin theta কিভাবে আসছে আমি তো দেখাচ্ছি। এই সিস্টেমটা বা এই ছবিটা আমাদের মনে রাখতে হবে। যেমন এ রিয়েল পার্টের জন্য এই রিয়েল অ্যাক্সিস এটা ইমাজিনারি অ্যাক্সিস, মূল বিন্দু
জিরো ধরে নিলাম, এটুকু তো সমস্যা থাকার কথা না। আমাদের তাহলে কমপ্লেক্স নাম্বার আছে z = a প্লাস আইবি বা বিআই। তাহলে রিয়েল বরাবর যেটার ক্ষেত্রে এখানে মান হচ্ছে a, তাহলে এই যে অ্যাক্সিস রিয়েল বরাবর যেটুকু নিয়েছি এটা হচ্ছে a, মানে বিআই দ্যাট মিন্স ইমাজিনারি রেখা বরাবর যে অংশটুকু হবে সেটা হবে বি, সেই যে এই যে অংশটা হচ্ছে এটা হচ্ছে বি, আর পয়েন্টটা হবে a প্লাস আইবি, যেটা সেই পয়েন্ট হবে এখানে, কারণ রিয়েল পার্ট এটুকু নেওয়া হয়েছে, ইমাজিনারি পার্ট এখানে নেওয়া হয়েছে। তাহলে এই যে পয়েন্ট পেয়েছি এই পয়েন্টটা হচ্ছে 2,3 পয়েন্ট। এটা তো আমরা আগেও দেখিয়েছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে সে পড়তেছে। তো এই হচ্ছে পয়েন্ট, আর তার যদি এক্সিস বরাবর তার অবস্থান হয় তাহলে প্রথমটাই এ আর এইটা হচ্ছে বি। আমরা রেখাগুলো যোগ করে দিলাম, আর এই যে মূল বিন্দু থেকে এই যে পয়েন্টটা আছে সেটাও যোগ করে দিলাম। এইখানে যে মানটা পেলাম সেটার নাম হচ্ছে আর। আর মানে হচ্ছে অবস্থান ভেক্টর বা অবস্থান, কারো পজিশনের জন্য অবস্থান নির্ণয় করার জন্য মূল বিন্দু থেকে যে বিন্দুটা আছে তার মধ্যে যে অঙ্কিত রেখা বা সরলরেখা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের আর এর মান বা অবস্থান ভেক্টরের মান। কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা দেওয়া হয় সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তোমরা ভেক্টর পড়েছো, সেখানে আর উল্লেখ আছে। তো আমরা পেয়ে গেলাম, এ পেলাম, বি পেলাম, যে কমপ্লেক্স নাম্বার আছে সেটার পজিশন পেলাম, মূল বিন্দু থেকে সেই পজিশন যোগ করে যে আর এর নাম পাইলাম, আর এই যে এর সাথে আর এর যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে থিটা। এই যে আমরা বললাম না কোণের উৎপত্তি হয়েছে, এই হচ্ছে সেই কোণ থিটা। তো আমরা দেখলাম এ বি আর থিটা সবগুলো পজিশন দেখলাম, এ প্লাস বিআই এর মাধ্যমে পেয়ে গেলাম। সো এবার আমরা বের করব a = r cos থিটা। আমরা জানি কি cos থিটা, cos থিটার সূত্রটা কি, ভূমি বাই অতিভুজ, তাই তো? cos মানে হচ্ছে কি, জি স্যার, ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি আছে কত, ভূমি হচ্ছে a, অতিভুজ হচ্ছে r, তাই না? তো cos থিটা = হবে ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স a বাই r। তো cos থিটা = a বাই r, তাহলে আমরা যেহেতু a এর মান বের করতেছি তাহলে আমরা লিখতে পারি a = r cos থিটা। সিমিলারলি sin এর ক্ষেত্রে সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব এখানে কত, b, অতিভুজ হচ্ছে r, তাহলে b বাই r, sin থিটা = b বাই r, তাহলে শুধু b মানে হচ্ছে r sin থিটা। তো এইভাবে করে আমরা মানে কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট হইলাম, ঠিক আছে? এবার কিভাবে হইলো সেটা কিন্তু আমরা দেখালাম। তো এখন আমরা জেড এর জায়গায় এই এ এর পজিশনে আমরা বসাবো r cos থিটা, আর বি এর পজিশনে বসাবো r sin থিটা। তো নাও z = a plus ib, that means r cos থিটা plus r sin থিটা into i। যেহেতু উভয়ের ক্ষেত্রেই r আছে, এই r টা কমন লেখা যায়, z = r cos থিটা plus i sin থিটা। তো এই যে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় পোলার ফর্মটা বলো, একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বলো, তাহলে বলতে হবে z = r into cos থিটা plus i sin থিটা, ঠিক আছে? where r = মডুলাস অফ z। r কে বলা হচ্ছে আমাদের এখানে দুটো জিনিস, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট বোঝাচ্ছে থিটার মানটা বা অ্যাঙ্গেল যেটা বলা হয়, আর পোলার আর হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু, যেটাকে বলা হচ্ছে আমরা মডুলাস দ্বারা প্রকাশ করি। এই যে এই চিহ্নটাকে বলা হচ্ছে মডুলাস সাইন। অলরেডি কিন্তু মডুলাস সাইন তোমরা দেখেছো, মডুলাস সাইন = রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। তো আর এর মান যদি নির্ণয় করতে হয়, বলে যে কোনো কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে তার যদি বলা হয় মডুলাস নির্ণয় করো, তাহলে করতে হবে কি রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এ মানে ছিল কি a প্লাস ib, তো ছিল a ছিল রিয়েল পার্ট আর b ছিল ইমাজিনারি পার্ট। আর tan থিটা মানে যদি আমাদের আর্গুমেন্ট নির্ণয় করতে বলা হয় তাহলে tan থিটা = b বাই a। b বাই a আমরা যদি tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি স্যার। হ্যাঁ, তো লম্ব বাই ভূমি ছবি থেকে কিন্তু আসছে, লম্ব হচ্ছে এখানে কত b আর ভূমি হচ্ছে a। তো শুধু থিটা = তাহলে আমরা পাই tan ইনভার্স b বাই a। তো এখান থেকে tan ইনভার্স করে আমরা থিটার মানও বের করতে পারি, ঠিক আছে? তো দেখলাম এ বির মান কিভাবে নির্ণয় করা যায়, এ বি কে কনভার্ট করা যায় কিভাবে, আর আর থিটা লেখা যায়, আর এর মান কিভাবে পাইতে পারি, থিটার মান কিভাবে পাইতে পারি সব কিন্তু আমরা বললাম। তো আমি আবার বলতেছি, আর্গুমেন্ট হচ্ছে থিটার মান আর আর এর মান হচ্ছে মডুলাস। যদি কখনো বলা হয় যে মডুলাস নির্ণয় করো, আবার কখনো যদি বলা হয় যে আর্গুমেন্ট নির্ণয় করো, তাহলে মানে কিন্তু আর মডুলাস মানে হচ্ছে আর এর মান আর আর্গুমেন্টের মান হচ্ছে থিটার মান, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, যাই হোক, এখানে আমরা গেলাম, এখন আমরা ম্যাথে যাই। এক্সাম্পল অফ পোলার ফর্ম
রাইট z is equal to -1 minus I in polar form। তো প্রথম যে ফর্মটা দেওয়া আছে এটা কি ফর্ম দেওয়া আছে? কার্টেসিয়ান ফর্ম দেওয়া আছে, এটাকে পোলার ফর্মে নিতে বলা হয়েছে। তো কিভাবে নিব সেটা আমাদের বের করতে হবে। প্রথমে বের করার জন্য আমরা জানি যে আমাদের দুইটা জিনিসের মান দরকার, একটা হচ্ছে r এর মান, আরেকটা মান হচ্ছে থিটার মান দরকার। তো দেখো এখানে লেখা আছে নাও z is equal to a plus ib। যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে a এর মান পাচ্ছি -1, b এর মানও পাচ্ছি -1, কারণ মাইনাস i আছে, সাথে 1 আছে গুণ আকারে। তো পোলার ফর্ম, তো z এর মান নির্ণয় করতে হলে হবে কি, z is equal to modulus of z is equal to r is equal to √a square, that means -1 এর স্কয়ার প্লাস -1 এর আবার স্কয়ার। তো এই -1 মানে +1 স্কয়ার একই জিনিস, কারণ -1 এর স্কয়ার করলে তো +1 হয়ে যাবে। তো আমরা r এর মান পাচ্ছি √2। এবার আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। এই আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা আছে। আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে a b এর পজিশন কোথায়, কারণ থিটার মান বের করতে হলেই তো আমাদের ওই যে আমরা প্রথমে যে গ্রাফটা দেখাইছিলাম ওই পজিশনে আমাদের নিতে হবে। দেখো এখানে রিয়েল পার্ট কি আছে, নেগেটিভ, ইমাজিনারি পার্টও নেগেটিভ আছে। রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ হলে তার অবস্থান হয় থার্ড কোয়াড্রেন্টে, এটা আমরা ওই প্রথমেই দেখতে পেয়েছিলাম। তো থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে এইটা, এই অবস্থানে পড়বে এই পোলার মানে এই কমপ্লেক্স নাম্বারটা। তো এই যে পজিশনটা আছে এইখানে অ্যাঙ্গেল কতটুকু, ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের মান হচ্ছে 90 থেকে 180 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের মান হচ্ছে 180 থেকে 270 ডিগ্রি, আর ফোর্থ কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের মান হচ্ছে 270 থেকে 360 ডিগ্রি, মানে 360 যে ডিগ্রিটা আছে টোটাল রাউন্ড ফিগার, সেখান থেকে 4টা ভাগ করলে প্রত্যেকটা ভাগে 90 ডিগ্রি করে পড়ে। এবং ফার্স্ট কোয়াড্রেন্টে ফার্স্ট থেকে 90, সেকেন্ড কোয়াড্রেন্টে 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360। এটা কিন্তু আমরা জানি যে রোটেশন করা হয়, যেটা ফুল রোটেট করতেছে। তো আমাদের যেহেতু এখানে রোটেশনের থার্ড কোয়াড্রেন্টে পেয়েছি, তাহলে আমাদের অ্যাঙ্গেলের যে মানটা আছে সেটা অবশ্যই কি এমন একটা অ্যাঙ্গেল আসবে যেটা যেন থার্ড কোয়াড্রেন্টে পড়ে। তো আমরা জানি যে এটা যদি আমরা করি ট্যান ইনভার্স সূত্র যদি করি, থিটা ইকুয়াল টু পাইতাম -1 ডিভাইডেড বাই -1, দ্যাট মিন্স 1। ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 আসতো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। এটার মান কত ডিগ্রি, ট্যান কত ডিগ্রি মান 1 জানা আছে কারো? 45 ডিগ্রি স্যার। 45 ডিগ্রি। এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিন্তু এখানে ডিগ্রিতে নেওয়া যাবে না, এটা আমরা নিব কি রেডিয়ানে নিব। রেডিয়ান মানে পাই সম্বলিত করে লিখতে হয় আর কি। সেটা করলে π/4 আসে, তাই তো? জি স্যার। 45 ডিগ্রি পাইলাম, কিন্তু 45 ডিগ্রি কোন পজিশনে আছে, কোন ঘরে আছে? এই 4টা ঘরের মধ্যে অবশ্যই কিন্তু ফার্স্ট ঘরে, তাই না? 45 ডিগ্রি তো ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়তেছে, কিন্তু আমার তো ফার্স্ট কোয়াড্রেন্টে মান নিলে হবে না, কারণ আমার দরকার কি থার্ড কোয়াড্রেন্টের মান দরকার। তো ওই যে থার্ড কোয়াড্রেন্টের মান এখানে আমরা দুইটা ভাগে নিতে পারি, একটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস ওই যে π/4, অথবা 270 ডিগ্রি মাইনাস π/4, এই দুটো নিতে করতে পারি। আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে পিরিয়ডিক ভ্যালু, আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এদের কিন্তু পিরিয়ডিক ভ্যালু আছে। পিরিয়ডিক ভ্যালু মানে বোঝাচ্ছে নির্দিষ্ট মান পরপর একই মান দিবে। যেমন সাইন 0 মান 0, আবার সাইন 180 ডিগ্রি মান কত? 0 স্যার। রোটেশন করতেছে কি 180 ডিগ্রি থেকে আবার সেম ভ্যালু দিচ্ছে, ওইটাকে বলা হচ্ছে কি পিরিয়ডিক ফাংশন। সাইন পিরিয়ডিক ফাংশন, কস পিরিয়ডিক ফাংশন, ট্যান পিরিয়ডিক ফাংশন, প্রত্যেকটা পিরিয়ড আছে। তো সাইন ট্যান এর ক্ষেত্রে পিরিয়ড সমান পাই, তো সেই ক্ষেত্রে পাই প্লাস দিয়ে করব, পাই প্লাস π/4 ইজ ইকুয়াল টু করলে কত পাবো 5π/4 অর 225 ডিগ্রি। এই যে 5π/4 অথবা 225 ডিগ্রি। তাহলে আমাদের এখানে আমরা পাবো এই আর এর মান পাবো 5π/4। তাহলে ওইটা করে তারপর আমরা বসাই দিলে যে মানটা পাবো সেটা হবে আমাদের কমপ্লেক্স ফর্ম, মানে পোলার ফর্ম। বোঝা গেছে কিনা ব্যাপারটা? যে আমাদের এখানে এটা জিনিস বুঝলাম না, হচ্ছে আমরা তো দুই দিকে ঘুরতে পারি, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে। আপনি যেটা দেখালেন ঘড়ির কাঁটা বিপরীত দিকে দেখালেন, আমরা এদিকে কেন নিলাম না, এটা এখন আমি ক্লিয়ার হবে না কেন? এইখানে তো আমি যেটা বলছি 5π/4, আর এখানে লিখছে -3/4। তুমি যেটা কথা বললা সেটা করলে তো -3/4 আসতো, ওটাও দেওয়া যাবে। এখানে তো ওরা এটা দিয়েই করছে, আমি তো বিপরীতটা দেখাইলাম, সমস্যা নাই, হবে। তার মানে এদিকে করলেই সেম রেজাল্টই আসবে। হ্যাঁ পারবা, সমস্যা হবে না। ওকে স্যার। তুমি চাইলে বিপরীত দিকেও পারবা, দিকেও নিতে পারবা, নো প্রবলেম।
সাধারণত আমরা কি করি, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা উত্তর গোলার্ধে আছি, উত্তর গোলার্ধের মানুষ সবসময় ঘড়ি কাঁটার বিপরীত দিকেই খেয়াল করে, ঠিক আছে? সেই হিসেবে আমরা প্রথমটাই দেখাইছি, স্বাভাবিক নিয়ম যেটা আমরা বুঝি। সবকিছু আমাদের মানে অংশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে করেই হিসাব করা হয়। যারা দক্ষিণ গোলার্ধে থাকে ওরা আবার ঘড়ির কাঁটার দিকে হিসাব করে। ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে আমাদের পজিশন ওইটা নেই। সো আমরা জাস্ট সেটা একটু বললাম আর কি। 5π/4 হতে পারে, -3π/4 হতে পারে, দুটাই নেওয়া যাবে, প্রবলেম নাই এখানে। ওকে, নেক্সট এক্সাম্পল যাচ্ছি আমরা। এক্সাম্পল, দ্য ফলোইং নাম্বারস ইন পোলার ফর্ম। এখানে বলা হয়েছে এই নাম্বারগুলোকে পোলার ফর্মে নিতে বলা হয়েছে। প্রথমে আছে z = 1 + i, আরেকটা এখানে জেটের পরিবর্তে w দিছে, যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নাই, আমরা ধরে নিচ্ছি -√3 - i। তো এগুলোকে পোলার ফর্মে নিতে হয়েছে। তো নিতে কিভাবে হয় আমি কিন্তু অলরেডি এখন জানি, এখন তো আর তোমাদের এটা সমস্যা হওয়ার কথা না। প্রথম r এর মান তো সিম্পলি নির্ণয় করতে পারবা, আর থিটার মান নির্ণয় করার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, যেমন এখানে 1 + i, রিয়েল পার্টও পজিটিভ, ইমাজিনারি পার্টও পজিটিভ, তার কোয়াড্রেন্ট হবে কোনটা? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এখানে tan θ = π/4 হইছে, যে θ = π/4 কেন হইছে? এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। এবং তখন z = এইভাবে লিখতে হবে, z = √2 cos π/4 + i sin π/4। আরেকটা জিনিস খেয়াল করো, ওই যে এইখানে কিন্তু এই বিন্দু আকারে লিখছে z = এইটা, তো এটা এইভাবেও লেখা যায় অথবা এই যে এইভাবেও লেখা যায়। কারণ এই দুইটা পদ্ধতি আমরা দেখাইছি, কারণ r cos θ + i sin θ, এই যে r এর মান হচ্ছে √2, cos থিটার মান হচ্ছে π/4, i sin π/4, এভাবে লেখা যায়। তোমরা এটা ফলো করো, এই যে এই ফরম্যাটটা। ওকে, এর পরেরটা আছে tan θ = -1/√3 আছে, ওর জন্য আমাদের এখানে -5/6 আকারে লেখা হয়েছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দেখো এখানে কিন্তু একটা জিনিসের ডিগ্রির মান যদি 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রির বিপরীত মান হবে কত? -30 ডিগ্রি আকারেও কিন্তু লেখা যায়, ঠিক আছে? একটা হচ্ছে পিরিয়ডিক্যাল ফাংশন আকারে লেখা যায়, এবং বিপরীত যদি ভ্যালু নেওয়া যায়, ডাইরেক্ট 30 ডিগ্রির বিপরীত ভ্যালু হচ্ছে -30 ডিগ্রি। তো এইভাবে করেও কিন্তু লেখা যায়। যেমন এই ক্ষেত্রে প্রথম মানটা কিন্তু এখানে লেখা হয়েছে মাইনাস যেহেতু আছে, তাহলে এই যে π/6 এর বিপরীত -π/6 লিখলে হয়ে যাচ্ছে অটোমেটিক এখানে। তো এখানে আরো এক্সাম্পল আছে, তোমরা একটু দেখে নেবে, এখানে তেমন কঠিন নাই। এক্সাম্পল 5টা আছে ওই আগেরটার মতোই। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ কমপ্লেক্স নাম্বার 1 + i and √3 - i in polar form। বলছে কি ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, মানে প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে দুইটা কমপ্লেক্স নাম্বারের ইন পোলার ফর্ম। তার মানে প্রথমে এই কমপ্লেক্স দুইটাকে পোলার ফর্মে নিতে হবে, তারপর তাদের গুণফল নির্ণয় করতে হবে। তো প্রথমে পোলার ফর্মে নিতে হবে, এই যে পোলার ফর্ম 1 + i = এইটা। এটা কিভাবে আসলে? এটা কিন্তু এক লাইনে আসবে না, এটা তো এই আগের এক্সাম্পলে করে দেওয়া আছে, সেটা পুরোটা করে আসতে হবে। করে আসা যেটা পাবো সেটা হলো এই √3 - i, ওটাও করে দেওয়া আছে, সেটা করলে আমরা এটা পাইছি। তো প্রথমে কমপ্লেক্স নাম্বার দুইটাকে পোলার ফর্মে নিয়ে আসছি, এবার গুণফল করব। গুণফল যে গুণ করা হয়েছে, গুণ করলে আমাদের এই গুণফল নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা আমি একটু দেখি এখানে কোথায় লিখছি। এই যে সূত্রটা, দুটা কমপ্লেক্স নাম্বারকে যদি পোলার ফর্মে গুণ করতে বলা হয়, যেমন z1 * z2 এর পোলার ফর্মে যদি গুণ করতে হয়, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে r1 * r2 cos θ1 + θ2 + i sin θ1 + θ2। যদি দুইটা পোলার ফর্মের কমপ্লেক্স নাম্বারের গুণফল নির্ণয় করতে হয়, তার জন্য এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি এরকম জিজ্ঞাসা করা হয় যে পোলার ফর্মের ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের গুণফলের সূত্রটা বলো, তাহলে এভাবে করতে হবে। ইফ z1 and z2 are two complex number, then z1 * z2 = r1 * r2 cos θ1 + θ2 + i sin θ1 + θ2, where r1 = modulus of z1, r2 = modulus of z2, θ1 argument of z1, θ2 argument of z2। তো এই সূত্রটা আমরা অবলম্বন করব এই প্রথম ম্যাথের জন্য। দেখো এখানে সেটাই করা হয়েছে। তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে r1 এর মান হচ্ছে কত? √2, r2 এর মান হচ্ছে 2, θ1 এর মান হচ্ছে π/4, এই যে θ1 এর মান হচ্ছে π/4, θ2 এর মান হচ্ছে -π/6। তো এই জিনিসগুলো এখানে করা হয়েছে, যেমন এই r1 * r2 cos θ1 প্লাস ছিল, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে থিটার মান মাইনাস হয়ে গেছে, আর i sin π/4 - π/6।
করলে যেটা অ্যান্সার আসবে যোগফল হয়ে গেছে সেটা আমাদের অ্যান্সার। তো এভাবে করে গুণফল নির্ণয় করা সম্ভব। ছবিটা আঁকলেও পারো, না আঁকলেও হবে, সমস্যা নেই, এখানে আর কিছু নাই। তো আমরা আজকের লেসনে দেখলাম বেশ কিছু জিনিস, কমপ্লেক্স নাম্বার কোথা থেকে আসছে, কিভাবে কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ করতে হয়, গুণ ভাগ করতে হয়, কনজুগেট কিভাবে করতে হয়, কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে কিভাবে যাইতে হয়, পোলার কোঅর্ডিনেট কিভাবে নির্ণয় করতে হয়, পোলার কোঅর্ডিনেট করার পর দুইটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মে গুণফল কিভাবে নির্ণয় করতে হয়, এই পর্যন্ত কিন্তু আমরা অলরেডি দেখালাম। তো এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা? ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আজকের লেসন এ পর্যন্তই। তোমরা সবাই আইডি দিয়ে দাও। স্যার দিয়েছে সবাই স্যার। আচ্ছা, যদি দেওয়া হয়ে থাকে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, লিখ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।